ছিল, ফলে এই জায়গাগুলি আমরা কিভাবে রিকভার করতে পারি, মানে আজকে দাঁড়িয়ে পিছনে তাকানো, পেছন থেকে সামনে আগানো, এই ঠিক আছে। আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনাকে। এত প্রশ্নের উত্তর তো আর শর্ট করে দেওয়া যাবে না, তবে একটা এটা সত্য, আমাদের নির্মোহভাবে এটা দেখা দরকার। আমরা দেখছি, আমরা বসিনি। যেইভাবে আমাদের মাঠ পর্যায়ের, তৃণমূল পর্যায়ের যে আওয়ামী লীগের যে মূল ভিত্তি এবং যে শক্তির উপরে ভর করে ভিত্তিতে দাঁড়িয়ে আওয়ামী লীগ সামনের দিকে জনগণের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, গণতন্ত্রের যে জাতির পিতার স্বপ্ন পূরণের জন্য কাজ করে থাকি, সেই জায়গায় দাঁড়িয়ে পুরোপুরি মূল্যায়ন করতে আমরা এখনো সক্ষম হইনি। এটা হলো সত্যতা, এটা হলো বাস্তবতা। আমাদের নেতাকর্মীদের কিন্তু প্রতি আমাদের যে ভালোবাসা, যে কমতি আছে, সকলের ক্ষেত্রে কিন্তু একরকম নয়। সবাইকে ঢালাও ভাবে বলা ঠিক হবে না। হ্যাঁ, আমাদেরও ভিতরে আমাদেরও ত্রুটি বিচ্যুতি তো থাকতেই পারে। আমরা দোষের ঊর্ধ্বে, আমরা পুত পবিত্র এইভাবে আমি ভাবি না, এবং আমরা ওইভাবে ভাবা উচিত নয়। তবে আমাদের কি ত্রুটিগুলো ছিল সেই জায়গাগুলোতে তো আপনারা খুবই সবাই জানে, যে ওইটাকে বলে না যে এটা খুব, এই শব্দটা প্রয়োগ করা কতটুকু ভালো হবে কিনা জানি না, রুচিকর বলে আমি মনে করি না। সেটা যে লুঙ্গির নিচে দল নাকি লুকিয়ে থাকা, এরকম একটা শব্দ আছে না, প্রায়শই শোনা যায়। এবং এটা হলো বাস্তবতা, অর্থাৎ অনুপ্রবেশকারী এবং আদর্শহীন ষড়যন্ত্রকারীরা আমাদের দলের ভিতরে বিভিন্নভাবে তারা অনুপ্রবেশ ঘটিয়ে দলের নীতি, নৈতিকতা, আদর্শ, মূল্যবোধের যে জায়গাটি দাঁড়িয়ে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে এবং বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে যে মর্যাদার, সমর্থনের এবং আশীর্বাদের নেত্রী হিসাবে, মানবতার নেত্রী হিসাবে, বাংলাদেশের মহানতী মানুষের আপনজন হিসাবে, দুঃখী মানুষের আপনজন হিসাবে, গার্জিয়ান হিসাবে দেখে, সেই জায়গাগুলো কিছু কিছু ক্ষেত্রে এই সকল অপকর্মকারীদের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, যে যার ক্ষতির ইফেক্টটা দলের উপর পড়েছে। এবং এই ইফেক্টের কারণে আমাদের দলের ভিত্তিটা অনেকটা দুর্বল হয়েছে। কারণ ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে বাস্তবায়ন করে সফল হতে হলে তো কাছে ঢুকতে হয়, কাছাকাছি আসতে হয়। তো এটা একটা ব্যাপার ছিল। এই ষড়যন্ত্রকারীরা, এই দুষ্ট চক্র, দেশ বিরোধী গোষ্ঠী যেভাবে, যে কোনো ভাবেই হোক, এই সুবিধাবাদী গোষ্ঠী অনুপ্রবেশ করেছিল এবং এরাই আমাদের সবচাইতে বড় ক্ষতি করেছে। এবং তৃণমূলের যে আমাদের যারা মানুষ, নেতা কর্মী, শুভানুধ্যায়ী, ভোটার, ভক্ত, এই লোকগুলোকে আমাদের দলের সাথে, নেতৃত্বের সাথে, মূলধারার যে আদর্শের রাজনীতির সাথে একটা দুস্তর, একটা ব্যবধান সৃষ্টি করেছে। এটা তো অবশ্যই আমাদের দায় আমাদের নিতে হবে। এখন এইগুলোকে ধরেন, ঠিক আছে, বুঝলাম, আপনি একটা পয়েন্ট বললেন যে অনুপ্রবেশকারীরা একটা বড় ফ্যাক্টর, একটা কারণ। তো এই অনুপ্রবেশকারীরা তো এমনি এমনি আপনার দলে অনুপ্রবেশ করতে পারে নাই, তারা তো আপনাদেরই কারো না কারো হাত ধরে সবগুলো শাখায়, মানে আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠন আছে সবগুলো শাখায় তারা প্রবেশ করেছে। তো তার সঙ্গে কোন নেতাদের আশ্রয় প্রশ্রয়ে তারা এই কাজগুলি করতে পেরেছে, এবং আজকে আপনারা যেমন দেশ ছাড়া, তেমনি আপনাদের যারা কর্মী সমর্থক নেতারা রয়েছেন দেশে, তারা ঘর ছাড়া অথবা কারাগারে। তো এই আপনাদের নিজেদের মধ্যে কারা এই ঘটনাগুলো ঘটিয়েছে, সেইগুলো কি আপনারা শনাক্ত করতে পেরেছেন? এগুলো এখন পরিষ্কার, এটা মানুষের কাছে যেমন পরিষ্কার ভাবে এটা ধরা পড়েছে, আমরাও কিন্তু ধরা পড়ে আমাদের চোখে, কর্মীদের চোখে, এবং দলের যারা প্রাণ, দলকে যারা প্রাণ দিয়ে ভালোবাসে, তাদের কাছে এটা কিন্তু স্পষ্ট পরিষ্কার হয়েছে। কিন্তু পরিস্থিতির কারণে আমরা এগুলো নিয়ে আমাদের নেত্রী, প্রাণপ্রিয় নেত্রী, আমাদের আস্থার ঠিকানা দেশরত্ন শেখ হাসিনার পরামর্শ অনুযায়ী আমরা কাদা ছোড়াছুড়িতে এখন লিপ্ত হচ্ছি। তবে সময় আসলে, সময়ের উপযুক্ত সময়ে এইগুলো ত্রুটি বিচ্যুতি অবশ্যই আমরা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এগুলো ত্রুটি বিচ্যুতিগুলো দূর হবে। এবং যাদের কারণে এই বিপর্যয় হয়েছে, শুধুমাত্র নেতৃত্ব পর্যায়ে গুটি কয়েক লোকের কারণে হয়েছে ব্যাপারটা তো এরকম না। এর সাথে আরো অনেক ধরনের ফ্যাক্টর জড়িত আছে। এবং এই ব্যর্থতা যাদের আছে, নেতৃত্বের ভিতরে বাহিরে যাই আছে, এগুলো এখন উপযুক্ত সময় না। আমরা কাদা ছোড়াছড়িটা এখন আমরা করতে চাই না। তবে এগুলো নিয়ে যে
অভ্যন্তরীণভাবে দলের ভিতরের যে মূল্যায়ন সেটা কিন্তু হচ্ছে। আর আওয়ামী লীগ তো আপনি জানেন একটা দল, যে দলের ভিতরে মূল্যায়ন হয়, আলোচনা হয়, তর্ক হয়, বিতর্ক হয়, এটা কিন্তু এইটুকু আওয়ামী লীগের আছে। তবে আপনি বলতে পারেন আমাদের তৃণমূলের নেতা কর্মীরা এটা আছে, এটা তারা মানবে, কিন্তু তারপরও তো এদের উপরে কোনো ব্যবস্থা আমরা দেখি নাই। হ্যাঁ, এই কথাটা এই জায়গায় দাঁড়িয়ে আমি এইটুকু বলতে পারি, অতীতে যেটা হয়েছে হয় নাই তেমন না, ওইভাবে দৃশ্যমান হয়নি। তবে আমার মনে হয় একটা উপযুক্ত পরিবেশ ফিরে আসলে, একটা লেভেল প্লেইং ফিল্ডে যখন রাজনীতি করার সুযোগ, বঙ্গবন্ধুর দলের নেতাকর্মীরা, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন যখন দেশে ফিরে আসবে, তখন এগুলো নিয়ে পুঙ্খানু বিচার বিশ্লেষণ করে এটার মানে বাস্তব পদক্ষেপটা তখন নেওয়া হবে ইনশাল্লাহ। এবং সেক্ষেত্রে আমাদের যারা দুর্দিনের বন্ধু, আমাদের দলের যারা প্রাণ, যারা ক্ষত বিক্ষত হয়েছে, অত্যাচারিত হয়েছে, এখনো প্রতিনিয়ত হচ্ছে, তাদেরকেও মূল্যায়ন করা, তাদেরকে মূল্যায়নটা হলো পথ দিয়ে নেয়, তাদেরকে হৃদয় দিয়ে ভালোবাসা, তাদের মর্যাদা দেওয়া, আপন করে নেওয়া, এবং যার যেখানে যোগ্যতা আছে কাজ করা, নিশ্চয়ই সেগুলোও কিন্তু ধাপে ধাপে করা হবে। কারণ এগুলো নিয়ে সব কথাগুলো তো আমি একবারে বলার অধিকার তো আমার কাছেও নাই, এগুলো আমারও তো কিছু সীমাবদ্ধতা আছে। জি, ধন্যবাদ। নিশ্চয়ই নিশ্চয়ই। এখন ধরেন যেই দুইটা ধাপের কথা আপনি বললেন, তো এখন আমরা শুনতে পাই যে আপনারা ঈদের পরে আসবেন বলে শুনতে পেয়েছি। এখন তো ঈদ তো শেষ হয়ে গেল, এখন বিএনপির একটা কর্মসূচি ছিল ঈদের পরে আন্দোলন, তো এটা নিয়ে খুব জোক হয়, ফান হয়। তো আপনাদেরও কি ঈদের পর, মানে কি এই ঈদের পর নাকি আগামী ঈদের পরে? এখানে ব্যাপারটা হয়েছে, আপনি সাংবাদিক, আপনি প্রশ্ন করতেই পারেন, কারণ আমাদেরকে যদি ফান করার মতো জায়গায় নিয়ে প্রশ্ন করলে আমি হয়তো ওইভাবে উত্তর দেব না। তবে হ্যাঁ, আমরা ঈদের পর না, শীতে আসলে না, গ্রীষ্মের পরে না, বর্ষার পরে আমরা আসতে চাইনি, আমরা এখনই আসতে চাই। আমরা এখনই বাংলাদেশের মাটিতে, আমি শুধু না, আমি মনে করি কারাগারে যারা আছে তাদের যেমন এই মুহূর্তে রাজবন্দী হিসাবে মর্যাদা, তাদের মুক্তি দাবি করি, মুক্তি চাই। তাদের যে মিথ্যা মামলা, অজস্র মামলা, আমাদের আইসিটি আদালতের মামলা, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, তাকে তো 600-র উপরে মামলা দিয়েছে, তার আইসিটি আদালতে তাকে মৃত্যুদণ্ড ঘোষণা করেছে বেআইনি ভাবে। হ্যাঁ, আওয়ামী লীগ তো প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা তো কাউকে হত্যা করার নির্দেশ দেয়নি, কাউকে গুলি করার আদেশ দেয়নি, তারপরও তাকে বেআইনি ভাবে তাকে আইসিটির আদালতে তাকে সাজা দিয়ে, একটা নাটক করে, ক্যাঙ্গারু কোর্ট করে সাজা দিয়েছে। এটা বাংলাদেশের মানুষ দেখছে। আমাদের নেতাকর্মীদেরকে, অসংখ্য নেতাকর্মীদেরকে, কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে, আওয়ামী লীগ তো কোনো হত্যাকাণ্ডের সাথে কোনো নির্দেশনা দেয়নি, প্রধানমন্ত্রী আওয়ামী লীগ, কিন্তু আমাদেরকে। আপনি বললেন যে আপনারা আসতে চান, এখনই আসতে চান, তো সেই এখনইটা কবে হবে, কিভাবে হবে? আমরা আমাদের মন প্রাণ ভালোবাসা, আমাদের মাতৃভূমিতে আমরা থাকবো, আমাদের নেতাকর্মীদের সাথে সুখ দুঃখ আমরা মিলিয়ে বসবাস করতেছি। সেক্ষেত্রে রাজনীতিবিদরা কারাগারে যাবে, কারাগারে যেতেই হয়, আমরা ওইটা অতীতে আমরা অনেকবার। আপনারা কারাগারকে ভয় পান? এটা আমাকে আপনি যদি এইভাবে বলেন, ভয় বলতেই তো পারেন, আপনার বলার অধিকার আছে। অনেকে বলতে কারা বলে, কারা মনে করে, তাদের কাছে একটাই প্রশ্ন, বিনয়ের সাথে একটা প্রশ্ন আপনি যদি করার সুযোগ থাকে আপনি করবেন। আমাকে যদি মব সন্ত্রাস করে হত্যা করা হয়, আমাদের নেতাদেরকে, অসংখ্য নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে মব সন্ত্রাস করে, এখনো মব সন্ত্রাস বন্ধ হয়নি। অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূসের দুঃশাসনে, তার দোসরদের দ্বারা, সন্ত্রাসীদের দ্বারা যুদ্ধ অপরাধীদের উত্তরাধিকার বা তাদের যে সিলসিলারা, দেশে যে সন্ত্রাস জঙ্গিবাদী গোষ্ঠীর প্রতিভূ যারা, ফ্যাসিস্ট ইউনূসের সাথে হাতে হাত মিলিয়ে জামাত, শিবির, এমনকি বিএনপি, এরা এই কাজগুলো করেছে। তো তারা এগুলো কথা বলবে, আমরা ভয়ে পালিয়েছি। আওয়ামী লীগ কি অতীত জন্মের ইতিহাস থেকে অদ্যাবধি আওয়ামী লীগ কি এদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছে? এই মার্চ মাসের আগামী 25 তারিখ মধ্যরাতে, অর্থাৎ 26শে মার্চ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহান স্বাধীনতার যে ঘোষণা দিয়ে মহান মুক্তিযুদ্ধে সারা জাতিকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছে। সেই দলের তারই তো যোগ্য উত্তরসূরি, রক্তের উত্তরসূরি, আদর্শের উত্তরসূরি, সাহসী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছে জনগণের প্রতিনিধি হিসাবে। এখন তাকে মেরে ফেলবে, আমাদেরকে মেরে ফেলবে, নিশ্চুর মৃত্যুর মুখোমুখিতে যদি আমরা কৌশলগত কারণে, যদি কোথাও জীবন বাঁচানোর জন্য যদি কোথাও আত্মগোপনে যাওয়া হয়, অথবা স্বেচ্ছায় নির্বাসন নিতে বাধ্য করা হয়, সেটাকে কি আপনি
ভীতু বলবেন না কৌশলগত কারণে আমাদের বেঁচে থাকার প্রয়োজন কি নেই, না এই অকাতরে রক্ত জীবন কিন্তু দিয়ে যাব? না না না, এই পয়েন্টটা বুঝতে পেরেছি, কিন্তু আপনাদের কৌশলটা কি? মানুষ তো এটাই বুঝতে পারছে না, যে চুপচাপ দেখা, আপনার কর্মীরা মারা যাচ্ছে, কর্মীদেরকে হত্যা করা হচ্ছে, সেটিকে চুপচাপ দাঁড়িয়ে দেখাটা কি কৌশল বলে? আমরা তো বসিনি, আমাদের নেতা কর্মীদেরকে আমরা বিভিন্নভাবে হয়তো নেতা কর্মীদের মানুষের যতটুকু প্রয়োজন সেটা আমরা পারি নাই, অনেকে সেইভাবে অনেকেই আছে যারা সেইভাবে সাড়া দেয়নি, এবং আমাদেরও তো এটা এক্ষেত্রে আমাদের আপনি বলতে পারেন, এবং আমাদের নেতা কর্মীরা আমাদেরকে অভিযুক্ত করতেই পারে, তবে আমাদেরও তো সীমাবদ্ধতা কারো কারো অনেক আছে, কম বেশি আছে তো সীমাবদ্ধতা। আমি যেখানে যেই কারণে মুহূর্তের ভিতরে আমার বাসভবন, আমার সমস্ত কিছুকে আমি ফেলে এসেছি, আমাদের তো সেই অবস্থা, এর জন্য কি আমরা কেউ কি প্রস্তুত ছিলাম? আপনি সাংবাদিক হিসেবে বলতে পারবেন, আপনি কি জানতেন বসতে এরকম একটা ঘটনা, এরকম ঘূর্ণিঝড়, এরকম প্রলয় এসে সমস্ত কিছুকে ধ্বংস করে দিবে আমাদের বাংলাদেশকে? এটা তো আমরা ভাবিনি, যার জন্য আমাদের এটা না ভাবাটা, এটা বুঝতে না পারাটাকে আপনারা ফেলিয়ার হিসেবে দেখেন না? শুনেন, সবাই সব জিনিস সব পুরোপুরি বুঝবে এটা তো সব জানতা শমশের আমরা না, আমিও একজন মানুষ। আপনি বলতে পারেন রাজনীতিবিদ হিসাবে, রাজনৈতিক কর্মী হিসাবে আপনার বোঝা উচিত ছিল, বোঝেন না, এটা আপনার দায়। এই সকল ক্ষেত্রে দিলে তো আমি মানবো, না মানার কোনো কারণ নেই, আমাদের এই সৎ সাহস আছে। তবে কনস্পিরেসি, ষড়যন্ত্রের কাছে, বিশ্বাসঘাতকতার কাছে, হ্যাঁ, বেঈমানির কাছে আমরা পরাজিত হয়েছি। বাংলাদেশ পরাজিত হয়নি, বাংলাদেশের 18 কোটি মানুষ কিন্তু পরাজিত হয়নি, হারেনি, তারা প্রতারণার শিকার হয়েছে। এখন সেই বাংলাদেশের মানুষ কিন্তু এটা বুঝতে পেরেছে। এখন কিন্তু বাংলাদেশের মানুষের যে অবৈধ দখলদার ইউনুসের প্রতারণায় আজকে বাংলাদেশের মানুষ এখন প্রতারক, ঠকবাজ, বিশ্ব বাটপার কে? অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনুস। অথচ তার এই উপাধি তার কিন্তু প্রাপ্য ছিল না।